হিরো বানায় দিল তো প্রতিমন্ত্রী সাহেব রে। ভিপি নুর সাহেব হিরো হয়ে গেছে এখন। আমাদের ইলিয়াস হোসেন, ওনার প্রতিবেদনটা বাইর হওয়ার পর থেকে না উনি এতটা গরম খাইছে ভাই, কল্পনা করতে পারবেন না। কেউ তো ধরে রাখতে পারতেছে না। নিজেই ভাই একটা আসর জমাইছে, ওইখানে স্লোগান দেওয়াইতেছে। দেখেন মুখে হাসি, ভিপি নুরের কথা রাখছি, 10% ধাক্কা দিছি, এবং স্লোগান দিতেছে কে? মাথায় টুপি দাঁড়িয়ে আছে। আর উনি দেখেন মুখ, এই দেখবেন, আরে বাপ রে বাপ, কত লোকজন দেখছেন, সবাই সামনে স্লোগান দেওয়াইতেছে ভিপি নুরের কথা রাখছি, 10% ধাক্কা দিছি, মানে আরো 90% রাইখা দিছে। ওইটা যদি দেয় তাইলে তো ভাই সুনামি হয়ে যাবে, উল্টায় ফেলাবে সবকিছু। ওনারা কেউ খেপানো উচিত হবে না। আমাদের ইলিয়াস হোসেনের এই প্রতিবেদনের পরে উনি কিন্তু আসলেই হিরো হয়ে গেছে। কারণ কি জানেন, আমাদের দেশের মানুষ তো ক্ষমতার সঙ্গে থাকতে চায়। ওই প্রতিবেদনে একটা জিনিস বোঝা গেছে, এই লোকের অনেক ক্ষমতা। ওই যে ইসরায়েলের গোয়েন্দাদেরও বোকা বানায়া তাদের কাছ থেকে মাল নিয়ে আনিছে, মোসাদের কাছ থেকে মাল নিয়ে আনিছে। তার মানে কত অভিজ্ঞ লোক। এবং আত্মীয়করণ তাকে বলে, হায় 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 হায়, আমরা শেখ হাসিনাকে বলতাম আত্মীয়করণ। ওনার আত্মীয় স্বজনকেই খালি বড় বড় পোস্টে দেয়। ওনার এলাকায় ওনার আত্মীয়রাই কিন্তু এখন সবকিছু সামলাইতেছে। আত্মীয়করণ কাকে বলে ওনার এলাকায় গেলে বুঝতে পারবেন। কিন্তু ভাই এই প্রতিবেদনটা প্রকাশ হওয়ার পর উনি আরো বেশি উঠা গেছে ভাই, হ্যাঁ, উপরের দিকে উঠা গেছে, এমন পর্যায়ে চলে গেছে ওনাকে নিয়ে কথা বলার জন্য এখন অনেকেই বাইর হয়েছে ভাই। কারণ ওই যে টাকায় কথা বলে, খরচ করতেছে দুই হাতে, পুরো মিডিয়া হাতে নিয়ে নিছে তো। এবং পিছনেও ভাই অনেক লোক চলে আসছে, কারণ ক্ষমতার সঙ্গে থাকতে হবে। উনি যে ক্ষমতাবান, ইলিয়াস হোসেন সাহেবের ওই প্রতিবেদনে ক্লিয়ারলি বোঝা গেছে যে ইনি একজন ক্ষমতাবান লোক। আর ক্ষমতাবানের সঙ্গেই তো সবাই থাকতে চায়। যেমন আমাদের দেশের সরকার, ওনারাও কিন্তু বিরাট ক্ষমতাবান, ওনাদের সঙ্গে সবাই থাকতে চায়। কিন্তু বিরোধী দলও কি থাকতে চায়? জামাতে ইসলামের আওয়াজ একটু কম না এরকম মনে হচ্ছে না? আমাদের নাহিদ ইসলামের আওয়াজ আছে, কিন্তু সে আওয়াজে কাজ হচ্ছে না। আবার আমাদের ওই হাসনাত আব্দুল্লাহ কই? আমার তো মনে হয় উনি একটা সিস্টেমের মধ্যে চলে গেছে। উনার মাথার মধ্যে হয়তো এইটা ঢুকছে, আচ্ছা আমি তো সারা দেশের উন্নয়ন করতে পারুম না, আমি শুধু আমার এলাকার উন্নয়ন করি। এবং ওনাকে বরাদ্দ দেওয়া হচ্ছে দুই হাতে, এবং ওনাকে ব্যস্ত রাখা হয়েছে ওনার এলাকার উন্নতির জন্য, মানে একটা সিস্টেমের মধ্যে ঢুকাই দিছে। আর উনিও এটা বুঝছে, আমি যদি আমার এলাকার উন্নয়ন করি বারবার এমপি হইতে পারবো। যার জন্য ব্যস্ত হয়ে গেছে দেবিদ্দার নিয়া। ওনার এলাকার নাম কি দেবিদ্দার নাকি? হ্যাঁ, দেবিদ্দার। ওখানে কিন্তু চাঁদাবাজি নাই। একজন সিএনজি ড্রাইভারের আমি ইন্টারভিউ দেখতেছিলাম দেবিদ্দারের, যে আমাদের এই এলাকাটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহর এলাকা, কেউ এখানে 1 টাকা চাঁদাবাজি দেখাইতে পারবেন না। তার মানে উনি ওনার এলাকার হাল ধরতে পারছে, চাঁদাবাজদের সরায়া হাল ধরতে পারছে। খুবই ভালো কাজ। কিন্তু লোকাল নেতা হয়ে যায় না, সিস্টেমের মধ্যে পড়া লোকাল নেতা হওয়ার দরকার নাই, আওয়াজ তুলতে হবে। কিন্তু এই মুহূর্তে কেন আওয়াজ তুলতেছে না, এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাই। কেন আওয়াজ তুলতেছে না? এর মধ্যে আপনারা দেখছেন আমাদের রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেছে, খুবই সুন্দরভাবে হয়ে গেছে, মনোনয়ন হয়ে গেছে। নির্বাচন না মনোনয়ন, হ্যাঁ, নির্বাচনের একটা নাটক হয়েছে, সে নাটকটা খুব ব্যয়বহুল, আমরা দেখছি। ওকে ডান। আগামীতে নাকি 70-এর এই অনুচ্ছেদ থাকবে না, সংস্কার করে নতুন অনুচ্ছেদের ভিতর দিয়া নির্বাচন হবে আগামীতে। আজ নগদ কাল বাকি, ওই যে দোকানের মধ্যে লেখা থাকে না, আজ নগদ কাল বাকি। প্রতিদিনই যায় দেখবেন নগদ চাইতেছে, বাকিটা আর আসে না, ওই কাল আর আসে না। ঠিক তেমনি জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি চাই, গণভোটের অধিকার চাই, আর ওনারা বলে অক্ষরে অক্ষরে পালন করব। আমরা যেহেতু সিগনেচার করছি, অক্ষরে অক্ষরে পালন করব। প্রতিদিনই ওনাদের কাছে চাওয়া হয়, প্রতিদিনই ওনাদের কাছে দাবি জানানো হয়, আর প্রতিদিনই ওনারা বলে অক্ষরে অক্ষরে পালন করব। আজ নগদ কাল বাকির মতো। তারপরও ভাই কিছু আলাপ করতে হবে, গভীরে যাইতে হবে। আলাপের কি হইতে যাচ্ছে, নাটাই সুতা কার হাতে? গতকালকে আপনারা দেখছেন রাষ্ট্রপতির অনুষ্ঠানে সবাই গেছিল, কিন্তু আমাদের ডক্টর ইউনূস স্যারও গেছিল। উনি কোথায় বসছিল? মাননীয় প্রধানমন্ত্রীর ডান দিকে। বাম দিকে ওয়াইফ বসতে হয় ভাই, এটা নিয়ম। মেয়েরা বাম দিকে বসে, হাজবেন্ডের বাম দিকে মেয়েরা বসে, কারণ এদিকে হৃদয়টা, হার্ট এখানে, যার জন্য এই জায়গাটা বসানো হয়। আর ডান মানি এদিকে, সবচেয়ে আপন মানুষ ডান দিকে। ডান কারা, এটা মাথায় রেখে, এই জন্য ডান দিকে। এখন দেখেন ওইখানে কিন্তু দেখলাম ওনাদের মুখে হাসি। এখন একটা প্রশ্ন হলো, এই যে এই দলের ভিতর থেকেই ভাই টক শুনতে যায়, অনেকে বলে এই ডক্টর ইউনূসের বিচার হইতে হবে, ওনাকে ছাড় দেওয়া যাবে না, হাবি যাবি অনেক রকম অপমানজনক কথা। কিন্তু সরকার কি সেটা মনে করে? নিশ্চয়ই না। কেননা এটা সোজা অঙ্ক ভাই, একেবারেই সরল একটা অঙ্ক। কারণ কি জানেন, ওই যে ইউনূস সরকারকে বৈধতা দিতেই হবে বর্তমান সরকারকে। এই সরকার দিতে বাধ্য, ওই ইউনূস সরকারকে বৈধতা দিতে বাধ্য বর্তমান সরকার। কারণ না হলে তো ভাই আমারই বৈধতা থাকে না,
ওই 18 মাসের সরকার যদি বৈধতা না পায়, তাহলে এই নির্বাচন কি বৈধ নির্বাচন হইতে পারে? এই সরকারও তো অবৈধ হয়ে যায়। তার মানে দুজনই দুজনের কাছে ধরা। আমি দিব তোমাকে বৈধতা, তুমি দিবা আমাকে বৈধতা। দুজনের দরকার, খুবই দরকার। ইউনূস সরকার বৈধতা দিবে বিএনপি সরকারকে, আবার বিএনপি সরকার বৈধতা দিবে ইউনূস সরকারকে, নাইলে তো ভাই দুজনই ফাঁসা যাবে। যার কারণে আমি মাঝে মধ্যেই বলি এই সরকারের পিছে আছে একজন, সেটা ডক্টর ইউনূস স্যার। এটা আপনারা বড় হিসাব মিলাতে পারবেন এবং প্রমাণও পাবেন। আপাতত এইটুকুই খালি বলি, ডক্টর ইউনূস স্যার যদি পিছন থেকে সইরা যায়, এই সরকার মহা বিপদে পড়বে। হ্যাঁ ভাই, মহা বিপদে পড়বে। ওনারা কিন্তু দেখেন দেখতে দেখতে 6 মাস পার করে দিছে, কিন্তু এখনো স্থির হইতে পারে নাই। এলোমেলো একটা ভাব আছে। দেখবেন এই মন্ত্রীকে এখানে নিয়ে যাচ্ছে, এই মন্ত্রীকে এখানে নিয়ে আসতেছে। ওই তাস যেমন সাফল দিতে হয় না খেলার সময়, এরকম সাফল দিয়ে যেতেছে। এর জায়গায় ওকে নিতেছে, ওর জায়গায় একে আনতেছে। এর মধ্যে কিন্তু তথ্যমন্ত্রী হয়ে গেছে আমাদের আন্দালিব পার্থ, আর যে তথ্যমন্ত্রী ছিল সে আবার আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে গেছে। এরকম চেঞ্জ হয়েছে চারিদিকে। আর প্রশাসনের মধ্যেও কিন্তু এরকম রদ বদল কইরা নিজেদের লোক সেটিং হয়ে গেছে। এর মধ্যে শোনা যাচ্ছে 28টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাইস চ্যান্সেলর যে দেওয়া হয়েছে সেটা নিজের দলের লোক দিছে। ধরেন এই শিক্ষকটা আমাদের হয়ে কাজ করছে গত 15-16 বছর, তাকে ভাইস চ্যান্সেলর বানিয়ে দিছে। এইভাবে সব জায়গায় সেটিং করছে। এবং বর্তমান বিএনপির মহাসচিব রিজভী সাহেব বলছে আমেরিকাতেও নাকি দলীয়করণ করা হয়। পুলিশ অফিসার থেকে আরম্ভ করে মিলিটারি সব জায়গায় নিজেদের লোক দেওয়া হয়, যার জন্য ওনারা দলীয়করণ করতেছে। যেভাবে আমাদের বিপিনুর সাহেব ওনার এলাকায় আত্মীয়করণ করছে, এইভাবেই দেশ আগায় যাচ্ছে। কিন্তু আওয়াজ কেন কম? এই যে সরকারি দলের একজন প্রতিমন্ত্রী কত অপমানজনক কথাবার্তা বলতেছে। ওই যে 71 সালে কিভাবে কি করছে না করছে, নারী ঘটিত ব্যাপারগুলো সামনে নিয়ে আসতেছে, এবং ওই যুদ্ধে তাদের কি ভূমিকা ছিল সেটাও সামনে আনছে। এবং এইটাও বলছে আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ কইরা গেছে, আমরা কিন্তু করুণা কইরা বাঁচায় রাখছি। যদি ধাক্কা দেয়, ওই যে 90 ভাগ হাতে রেখে দিছে, 10 ভাগ ধাক্কা দিছে, ওইটা দিয়ে বুঝাই দিছে। এখন মানুষের মনে প্রশ্ন উঠে গেছে, আয় হ্যাঁ, এইটা কি ভাই সেই গৃহপালিত একটা বিরোধী দল হয়ে গেল জামাত ইসলাম? এই কথাটা কিন্তু সামনে আসছে। এনসিপির ব্যাপারও একই কথা সামনে আসছে। কিন্তু আমি একটু বুঝায় বলার চেষ্টা করি। এই যে কিছুদিন যাবত একটা কথা ভাই চারিদিকে ছড়ায় গেছে, মিডিয়া এটাকে বারবার সামনে তুলে আনতেছে, কি শহীদ হাদির সেই হত্যাকারীকে দিতে হবে, শেখ হাসিনাকে দিতে হবে, আরেকটা জানি কি চাইছিল ভুইলা গেছি। এই তিনটা না দেওয়া পর্যন্ত আমরা ভারতে যাব না। এই কথাটা কিন্তু মিডিয়া ছড়াই দিছে, আমরাও কথা বলছি। কিন্তু ভিতরে ভিতরে কি এটা? না, নিশ্চয়ই না। ভিতরে ভিতরে কি সেটা আপনারা দেখতে পাবেন। কেউ কাউকে দিবে না, শেখ হাসিনাকে দেওয়ার প্রশ্নই উঠে না, হাদির ওই হত্যাকারীকেও দিবে না। আমাদের সরকার নিশ্চয়ই যাবে, ভবিষ্যতে ইলিশ মাছও পাঠাবে, ওই দেশের সঙ্গে বৈঠকও হবে, সবই হবে। দেখবেন কোনো শর্ত ছাড়াই বৈঠক হয়ে গেছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিল্লিতে চলে গেছে। হ্যাঁ, কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। আর ওই একটি কারণেই কিন্তু বিরোধী দলের আওয়াজ নাই, আওয়াজ কম। কারণ ওনারা অপেক্ষা আছে, দেখি কবে যায় ভারতে, আর ওই শহীদ হাদির হত্যাকারীকে আনতে পারে কিনা। শেখ হাসিনা ধরলাম অনেক বড় ব্যাপার, কিন্তু শহীদ হাদির হত্যাকারীকে নাই না। ওনারা যদি ওই ভারত সফরে যায়, তখনই তো আন্দোলনের একটা জোয়ার আসবে। এর মধ্যে আপনারা জানছেন শাপলা চত্বর থেকে আপনারা রং মার্চে নামতেছে, অনেক দূর পর্যন্ত হয়তো চলে যাবে, অনেক কিছু হয়তো আমরা দেখতে পাবো, মহাসমাবেশ হবে। কিন্তু এটা মহা আন্দোলন না, আন্দোলন করার সময় এখনো আসে নাই। ধৈর্য ধরতে হবে ভাইজান, ধৈর্য ধরতে হবে। কারণ কি জানেন, এই সরকারের উপরে কত বড় দায়িত্ব দিয়ে গেছে ডক্টর ইউনূস স্যার, সেটা কি একবার কল্পনা করছেন? 2 জনের রায় দিয়ে গেছে ফাঁসির, বাকিগুলার বিচার কিন্তু প্রক্রিয়ার মধ্যে আছে, পাইপলাইনের মধ্যে আছে। এই বিচার তো হইতেই হবে। ওই যে ক্যান্টনমেন্ট থেকে এসি বাসে যাদেরকে নিয়ে আসতো আবার নিয়ে যাইতো, তাদেরকে ইদানিং দেখা যাচ্ছে না। বিচার টিচার একটুখানি ভাই স্লো হয়ে গেছে। এই বিচারগুলো তো হইতে হবে। কে কার বিচার করবে? একবার খেয়াল করেন, ঐতিহাসিক ভাবে স্বাধীনতার সাথে কারা জড়িত? এই ইতিহাস কি বলে? আওয়ামী লীগ জড়িত। ওনাদের কারণেই স্বাধীনতা আসছে। আর সেই স্বাধীনতার পক্ষে শেখ হাসিনা, যে 30, 35, 40 বছর যাবত আওয়ামী লীগের হাল ধরে রাখছে, সেই তো আওয়ামী লীগকে চালায় নিয়ে আসছে। 75 সালের পরে আওয়ামী লীগের হাল কে ধরছে? শেখ হাসিনা। সেই শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে গেছে। এখন যদি কোনোভাবে ওনাকে আনা যায়, ওনারা যদি দেয়, বা আন্তর্জাতিক কোনো চাপ দিয়ে যদি আনা যায়, এই ফাঁসি কে দিবে? এই বিএনপি সরকারকেই তো দিতে হবে। আবার বিএনপি সরকারকে, ওনারাও কিন্তু স্বাধীনতার ঘোষক। চিন্তা করেন, ওই যে বলতাম না, এক খাপের মধ্যে 2 তলোয়ার ঢুকে না। খাপ একটা, 71-এর খাপ একটা, তলোয়ার 2টা। একটা তলোয়ার তো ভাঙ্গা ফেলতেই হবে। এই দায়িত্বটা এখন বিএনপির উপর। বিএনপির উপর আরো অনেকগুলা দায়িত্ব পড়ে রয়েছে ভাই। গুম, খুন এবং মানব অধিকার বিরোধী যে বিচারগুলো রয়ে গেছে, সব বিচারিত করতে হবে। এই জেলখানার মধ্যে ভাই অনেকেই রয়ে গেছে, পলক রয়ে গেছে, ইনু রয়ে গেছে, মেনন রয়ে গেছে, দরবেশ রয়ে গেছে। আবার ওই যে আইনমন্ত্রী আনিসুর রহমান, তার বিচার রয়ে গেছে, আরো অনেকের বিচার রয়ে গেছে। আবার যারা বাইরে আছে তাদেরও বিচারের রায় অনেকের চলে আসবে। টোটাল দায়িত্বটা এখন বিএনপির উপরে। একবার চিন্তা করেন, এই বিচার আচারগুলা যদি জামাত ইসলাম করতে যাইতো, তাইলে কি হইতো ভাই? চারিদিক থেকে একটা আওয়াজ আসতো, রাজাকাররা বিচার করতেছে মুক্তিযুদ্ধদের, এইটা মাইনা নেওয়া যায় না।
বিরাট বড় কেলেঙ্কারি হয়ে যেত, তো দেশে গৃহযুদ্ধ লেগে যেত। কারণ কি জানেন? স্বাধীনতার পক্ষের দুই পক্ষ, আওয়ামী লীগ এবং বিএনপি, তখন এক হয়ে যেত। কারণ উনারা ক্ষমতায়, রাজাকাররা ক্ষমতায়, রাজাকাররা ক্ষমতায় যায় স্বাধীনতার পক্ষের মানুষের বিচার করতেছে। এই ধুম চারিদিকে তুইলা দিত। দেখেন না, এখনো তুইলা দিতে চাইতেছে। আল কায়দা আছে, জঙ্গি আছে, এই কথাগুলো তো এখনো বলে। তখন ভাই চারিদিক থেকে ঝাঁপায় পড়তো, পার্শ্ববর্তী দেশ থেকেও ঝাঁপায় পড়তো, বিরাট বড় বিপদে পড়া যাইত। এই 6 মাসও টিকতো না জামাত ইসলাম। যার জন্য ওই যে বলে না, আমরা সইরা আছি, আমাদেরকে বোঝানো হয়েছে। জামাতের মুখে শুনছেন না যে এই নির্বাচন প্রশ্নের মুখে, এই নির্বাচনের যে রায় হয়েছিল সেই রায় ঠিক মতো প্রচার করা হয় নাই। রাত্রে 8টা-9টার পরে কেমন যেন একটা উল্টে গেল সবকিছু। এই কথাগুলো তো বলে, কথাগুলো যে একেবারে উড়ে দিবেন তা না, কিন্তু উনাদেরকে বোঝানো হয়েছে যে ভাই আপনারা ক্ষমতাটা নিয়েন না, নিলে কিন্তু আপনারা টিকতে পারবেন না। বিএনপিও স্বাধীনতার পক্ষের, আওয়ামী লীগও স্বাধীনতার পক্ষের, এরা সব এক হইয়া আপনাদের কাপড় চোপড় খুইলা হয়ে যাবে, তো টিকতে পারবেন না। সত্যি কথা, টিকতে পারতো না। দেখেন, বিরোধী দলরা সবাই হেল্প করার পরও, সহযোগিতা করার পরও সরকারের কিন্তু অনেক বদনাম। চাঁদাবাজি হচ্ছে, মারামারি হচ্ছে, এর জমি ও কায়দা নিয়ে যাইতেছে, নিজেরাই মারামারি করতেছে। অন্য দল নাই, কিন্তু বর্তমানে আর অন্য দলের সাথে কোনো মারামারি হচ্ছে না। ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বেয়াদব বেয়াদব সবাই বলতো, সে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু এখন বেয়াদবি করতেছে না। ভাই ব্রাদার, সবচেয়ে বেশি লজ্জা লাগে কখন জানেন? নাসিরউদ্দিন পাটোয়ারিকে বেয়াদব বলে। আর ওনারা 2.5 বছর পালছে কোটি কোটি টাকা দিয়ে এমন একজন মানুষকে, সে কিন্তু ছিল চরম বেয়াদব। কারণ সে কিন্তু নিজের মুখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যা ইচ্ছা তাই বলতো। না, মাকে নিয়েও কথা বলছে, সব ভিডিও আছে। কার কথা বলতেছি আপনারা বুঝতে পারছেন? রাষ্ট্রপতি ছুপ্পুর সাহেবের কথা বলতেছি। উনাকে কিন্তু কেউ বেয়াদব বলতেছে না। বেয়াদব কে? নাসিরউদ্দিন পাটোয়ারি। পাটোয়ারির কথা গায়ে হজম হয় না। হজম হয় কাদের কথা? ওই যে বড় বড় যারা মাথা রাঘব বোয়াল, তাদের কথা হজম হয়। কারণ তাদেরকে কাজে লাগাইছে তো ভাই। মহাসচিব থাকাকালীন কিন্তু উনিও বলছে জামাত ইসলাম রাষ্ট্রদ্রোহী, এরা স্বাধীনতা বিরোধী, এবং জামাতের ওই 71 সালের ভূমিকা উনি কিন্তু বারবার সামনে নিয়ে আসছে। এখন দেখি ওই মন মানসিকতা ওনার মধ্যে আছে কিনা। ভাই ব্রাদার, এই মুহূর্তে 24 একটু পিছনে পড়ে থাকবে, এইসব আওয়াজ হবে না। জামাত ইসলাম কিন্তু বড় কোনো আওয়াজ দিবে না, এবং এই এনসিপিও কোনো আওয়াজ দিবে না। কারণ আমি একটু ব্যাখ্যা করছি, এই বিরোধী দল এমন কিছু চাইবে না যেন এই দেশে মধ্যবর্তী কোনো নির্বাচন হয়, সরকার পড়ে যাক, এমন কিছু চাইবে না। তবে জুলাই সনদ আর গণভোট, ওইটা কিন্তু বিরোধী দল ভুলে নাই। ওই হাতের পাশ রাইখা দিছে, সময় মতো সেটা সামনে নিয়ে আসবে। আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন ভারতে যাবে সেদিনই দেখবেন জুলাই সনদপত্র সামনে চলে আসবে, গণভোটের দাবি সামনে চলে আসবে। একটু অপেক্ষা করতে হবে। জামাত ইসলামকে বোকা ভাবলে হবে না। অনেক কিছুর উত্তর দেয় না কেন, আমি ব্যাখ্যা দিয়ে বুঝাইছি। ওনারা দল নিতেছে, দল গুছাইতেছে, ভুল ভ্রান্তি যা হয়েছে সেগুলো শুধরাইবার চেষ্টা করতেছে, সে করে পানি দিচ্ছে। আরো শক্ত হয়ে আসতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, আগেও বলছি এখনো বলি, যা কিছু করবে এই এনসিপি কে সামনে রেখাই করবে, এই ইয়াং জেনারেশনকে সামনে রেখা করবে। ওনারা পিছনে থাকবে, ওনারাই কিন্তু ইশারা দিয়া ওনাদেরকে চালাবে। কারণ বুদ্ধিমানরা সেভাবেই চলে, মুরব্বীরা যেভাবে বলে। একটা ছোট্ট ঘটনা দেখায় বিদায় নিতেছি। যখন আমাদের সংসদ ভবনে আমাদের রাষ্ট্রপতির সামনে বুক মিলাইবার একটা পালা চলতেছিল, কে কখন বুক মিলাবে, ঠিক ওই টাইমে ডক্টর শফিকুর রহমান স্যার আমাদের নায়েক ইসলামের পিঠের মধ্যে হালকা ছুঁয়ে দিল যে যাও বুক মিলাও, চারিদিকে ক্যামেরা, এগুলো রেকর্ড হচ্ছে, বুক মিলাও। আস্তে করে হাতটা ছোঁয়াইছে। দেখেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। Chicken Asia, Chicken Asia, Chicken Asia, Chicken Asia,